হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা আছি বায়োমলিকুলস বা জৈব অণু, জীব অণু, রাইট? আমাদের চলছে গ্লুকোজ চ্যাপ্টারটা, যেখানে আমরা গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারের উপরে বেশ কিছু রিয়াকশনস দেখে ফেলেছি, যেখানে আমরা দেখেছি গ্লুকোজ লিনিয়ারলি যদি রিয়াক্ট করে, মানে গ্লুকোজের যে লিনিয়ার স্ট্রাকচার আছে সেটা যদি রিয়াক্ট করে তাহলে কিরকম রিয়াকশন হতে পারে। সেই রিয়াকশনস গুলো একবার আজকে রিভিশন করে নেবো, সঙ্গে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারের ব্যাপারেও একটু নজর দেবো, কারণ গ্লুকোজের দু রকম স্ট্রাকচার হতে পারে, একটা লিনিয়ার স্ট্রাকচার এবং একটা সাইক্লিক স্ট্রাকচার। তাহলে চলো প্রথমে দেখে নিই গ্লুকোজের অ্যাকচুয়াল স্ট্রাকচার ছিল কেমন, তারপরে তার লিনিয়ার স্ট্রাকচারের জন্য সে কিরকম রিয়াকশন করে, এবং সাইক্লিক স্ট্রাকচারের কথা হঠাৎ মাথাতেই বা এলো কেন। তো চলো শুরু করা যাক আজকের বায়োমলিকুল। তো কি বলছে, প্রথমে আমরা দেখবো গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। গ্লুকোজ আচ্ছা, এই যে আছে গ্লুকোজ, তার লিনিয়ার স্ট্রাকচারটা কেমন। সো দেখে নিই, আমরা জানি কেমন করে ড্র করতে হয়। ওপরে আছে একটা অ্যালডিহাইড গ্রুপ, যেটাকে আমরা বলছি CHO গ্রুপ। তারপরে আছে হচ্ছে 6টা কার্বনের চেইন, কেমন করে ড্র করতে হয় ড্রয়িংটাও দেখে নিই, যাতে কোনো রকম কনফিউশন না থাকে। 6টা কার্বনের চেইন 1 2 3 4 5 6, 7টা হয়ে গেছে ভুল করে, 6 1 2 3 4 5 6। ওপরে আছে CHO, আর নিচের কার্বনটা হচ্ছে CH2OH ফর্মে আছে। তারপরে মাঝের 4টে কার্বন কেমন করে আছে, এই যে দেখে নাও, এটা হচ্ছে CHO পার্টটা, এই যে CHO, আর এটা হচ্ছে CH2OH পার্টটা, লাস্টের CH2OH। এবার মাঝে যে 4টে কার্বন আছে সেটা কেমন করে আছে, 2 1 2 2, 2 মানে রাইট সাইডে OH, 1 মানে লেফট সাইডে OH, 2 1 2 2, এটা আমাদের মনে রাখতে হয়। 2 1 2 2, 2 মানে কি, রাইট সাইডে OH হলে 2 আর লেফট সাইডে OH হলে 1, তাহলে 2 1 2 2। ক্লিয়ার? রাইট সাইডে OH হলে 2, লেফট সাইডে OH হলে 1, তাহলে 2 1 2 2 করে আমরা গ্লুকোজের এই মাঝের 4টে কার্বনের কেমন কি আছে সেটা দেখে নিলাম। এবারে আমরা দেখবো হচ্ছে এই দিকে আছে হাইড্রোজেন, এইখানে আছে হাইড্রোজেন, বাকি যেগুলো আছে সেগুলো সব আছে হাইড্রোজেন। তাহলে এই হয়ে গেল আমাদের গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার, কারেক্ট? এবার এই যে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারটা হলো, সেই স্ট্রাকচারেরই কিছু রিয়াকশনস আগের দিনও দেখেছিলাম, আজকে একবার চলো কুইকলি দেখে নিই। দেখতে পাচ্ছি গ্লুকোজের এই লিনিয়ার স্ট্রাকচারে যদি রিডাকশন করা হয়, সোডিয়াম মার্কিউরি দিয়ে যদি রিডাকশন করা হয়, সোডিয়াম মার্কিউরির একটা অ্যালয় দিয়ে যদি রিডাকশন করা হয়, তাহলে এই CHO গ্রুপটা রিডিউসড হয়ে গিয়ে CH2OH গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে সরবিটল। এই রিডাকশনটা যদি আমরা রেড ফসফরাস এবং HI দিয়ে হাই টেম্পারেচারে করি, তাহলে গ্লুকোজের এই লিনিয়ার স্ট্রাকচার, যেটা কিনা 6টা কার্বনের চেন আছে, সেটা 6টা কার্বনের লিনিয়ার চেন অ্যালকেন হেক্সেন তৈরি করে দিচ্ছে, হেক্সেন অ্যালকেন বা হেক্সেন তৈরি করে দিচ্ছে। এই যে 6টা কার্বনের লিনিয়ার চেন, 6টা কার্বনের লিনিয়ার চেন হেক্সেন তৈরি করে দিচ্ছে। তো প্রথম কম্পাউন্ড, প্রথম রিয়াকশনটা থ্রু দিয়ে কিসের প্রুফ পেলাম? প্রথম রিয়াকশনটা আমাকে দিল হচ্ছে এভিডেন্স অফ CHO গ্রুপ, তাই না? এভিডেন্স দিল কিসের? এভিডেন্স অফ CHO গ্রুপ, কারণ CHO গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ, তাই না? অ্যালডিহাইড গ্রুপ CHO গ্রুপ ছিল, সেই কারণে অ্যালডিহাইড CHO গ্রুপটা রিডিউসড হয়ে গেল, দিয়ে CH2OH গ্রুপ তৈরি করলো। পরের রিয়াকশনটা, সেকেন্ড রিয়াকশনটা আমাকে কিসের এভিডেন্স দিল? সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে আমাকে এভিডেন্স দিল এভিডেন্স অফ 6 কার্বন চেন, 6টা কার্বনের যে চেন আছে তার কথা আমরা জানতে পারলাম, কারণ 6টা কার্বনের চেনওয়ালা কম্পাউন্ড হেক্সেন তখনই সম্ভব যদি অরিজিনাল গ্লুকোজের স্ট্রাকচারও 6টা কার্বনের চেন থেকে থাকতো। তাই অরিজিনাল গ্লুকোজের স্ট্রাকচারে যেহেতু 6টা কার্বনের চেন ছিল, এখানেও বলতে পারি 6টা কার্বনের লিনিয়ার চেনের কম্পাউন্ড আছে, যেটা কিনা হচ্ছে তোমার হেক্সেন তৈরি হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড রিয়াকশনের থ্রু দিয়ে গ্লুকোজে যে 6টা কার্বনের লিনিয়ার চেন আছে সেটা বুঝতে পারলাম, কারণ প্রোডাক্ট যেটা পেয়েছি ওখানে 6টা কার্বনের লিনিয়ার চেন কম্পাউন্ড হেক্সেন পেয়েছি। ওকে, চলো তাহলে নেক্সট রিয়াকশনে যাচ্ছি। এটা হচ্ছে OH গ্রুপের প্রেজেন্স, অর্থাৎ গ্লুকোজে আমরা দেখতে পাচ্ছি 5টা OH গ্রুপ আছে। দেখে নেওয়া যাক OH গ্রুপগুলো কোনগুলো। এই হচ্ছে আমাদের 5টা OH গ্রুপ, এই হচ্ছে আমাদের OH 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 OH, 5টা OH গ্রুপ। তার মধ্যে 2 ডিগ্রি, এগুলো হচ্ছে 2 ডিগ্রি OH, লাস্টেরটাও 1 ডিগ্রি OH, কারেক্ট? এটা গ্লুকোজের স্ট্রাকচার। তো OH গ্রুপের প্রেজেন্সের জন্য আমরা কি রিয়াকশন দেখছি? আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে রিয়াকশন করছি, CH3COO CH3, মলিকুলের নাম কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। সো আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে রিয়াকশন করছি, যেখানে কিনা আমরা গ্লুকোজের এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে গ্লুকোজের সঙ্গে রিয়াকশন করছি। এতে গ্লুকোজের OH গ্রুপগুলোর জায়গায় এই অ্যাসিটেট গ্রুপটা জয়েন করে যাচ্ছে, OH গ্রুপটা রিপ্লেস হয়ে যাচ্ছে অ্যাসিটেট গ্রুপ দিয়ে। অ্যাসিটেট গ্রুপ কোনটা? এই যে OCOCH3,
OCOCH3, এই OCOCH3 টা হচ্ছে অ্যাসিটেট, দেখে নাও এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাসিটেট OCOCH3। এই OCOCH3 অ্যাসিটেট গ্রুপটা রিপ্লেস করছে কাকে? এই গ্লুকোজের OH গুলোকে। 5টা OH রিপ্লেস হয়ে যাচ্ছে, দিয়ে পেন্টা অ্যাসিটেট তৈরি হচ্ছে। প্রত্যেকটা OH রিপ্লেস হয়ে গিয়ে সেখানে OCOCH3 জয়েন করে গেছে। একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। এই দেখো OH গ্রুপ ছিল, রিপ্লেসড হয়ে গিয়ে OCOCH3 জয়েন করে গেছে, ছিল OH গ্রুপ, রিপ্লেস হয়ে গিয়ে OCOCH3 জয়েন করে গেছে। এরকম করে 5টা OH রিপ্লেস হয়ে গেছে, দিয়ে OCOCH3 গ্রুপ জয়েন করে গেছে, তৈরি হয়ে গেছে পেন্টা অ্যাসিটেট। তাহলে এই রিঅ্যাকশনটা আমাকে প্রুফ দিলে হচ্ছে OH গ্রুপের এভিডেন্স। তার মানে এভিডেন্স অফ 5 OH গ্রুপ, 5টা যে OH গ্রুপ আছে সেটার প্রুফ পেলাম আমরা এই রিঅ্যাকশনটা থ্রু দিয়ে। 5টা OH গ্রুপস আছে গ্লুকোজে, তার মধ্যে 4টে হচ্ছে 2 ডিগ্রি OH, একটা হচ্ছে 1 ডিগ্রি OH। এটার আমরা প্রুফ পেলাম এই রিঅ্যাকশনটা থ্রু দিয়ে। ক্লিয়ার? নেক্সট রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা থ্রু দিয়ে আমরা CHO গ্রুপের প্রুফ পাচ্ছি। যেরকম দেখতে পাওয়া যাচ্ছে CHO গ্রুপ, গ্লুকোজে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড গ্রুপই হচ্ছে CHO গ্রুপ, কারণ গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজ মানে কি? গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে বলে এটাকে আমরা অ্যালডোহেক্সোজ বলছি। তাহলে এই অ্যালডোহেক্সোজ মানে CHO গ্রুপ যেটা আছে তার সঙ্গে যদি আমরা HCN দিই তাহলে কি হয়ে যাচ্ছে? CHO গ্রুপটা CHOHCN এই সায়ানোহাইড্রিন গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে। CHO গ্রুপটা CHOHCN সায়ানোহাইড্রিন গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে। কেমন করে কনভার্সনটা হচ্ছে আমরা পাশে ছোট্ট করে তার মেকানিজমটাও দেখে নিই। এই হচ্ছে আমাদের CHO গ্রুপ ছিল, কারেক্ট? CHO গ্রুপ ছিল, এখানে দিয়েছি হচ্ছে আমরা HCN দিলে এই CN মাইনাস যেটা আছে নিউক্লিওফাইল অ্যাটাক করে, এটা O মাইনাস হয়ে যায়, O মাইনাসটা H প্লাসের সঙ্গে জুড়ে গিয়ে OH হয়ে যায়। তাহলে কি হয়ে গেল? CNটা কার্বনের সঙ্গে জয়েন করলে হচ্ছে সায়ানাইড, আর কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড অক্সিজেন হয়ে গিয়ে অক্সিজেনটা হয়ে গেল OH। দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি, ছিল যেটা অ্যালডিহাইড CHO, ওই অ্যালডিহাইড গ্রুপটা এখন হয়ে গেছে CHOHCN সায়ানোহাইড্রিন গ্রুপে কনভার্ট হয়ে গেছে। কারণটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এখান থেকে মাইনাস চার্জটা অ্যাটাক করেছে এবং তার জন্য O মাইনাস হয়ে গেছে, সায়ানাইড অ্যাটাক করেছে তার জন্য O মাইনাস হয়ে গেছে, O মাইনাসটা H প্লাস কে ক্যাপচার করেছে, তাতে হয়ে গেছে CHO গ্রুপটা CHOHCN। এই যে কনভার্সনটা হয়েছে, তাহলে কিসের এভিডেন্স পেলাম? আবার CHO গ্রুপ প্রেজেন্স আছে তবেই না সায়ানোহাইড্রিন তৈরি হতে পারলো, তবেই না CHOHCN তৈরি হতে পারলো। তাহলে CHO গ্রুপের প্রেজেন্স আছে, প্রুফ পেলাম সায়ানোহাইড্রিন ফরমেশনের থ্রু দিয়ে। আবার কি CHO গ্রুপের প্রেজেন্স আছে বলে হাইড্রক্সিলামিনের সঙ্গেও যদি গ্লুকোজের রিঅ্যাকশন হয়, এটা হচ্ছে হাইড্রক্সিলামিন, তার সঙ্গে যদি গ্লুকোজের রিঅ্যাকশন হয় তাহলে অক্সিম তৈরি হয়, অক্সিম, যেখানে কিনা CHO গ্রুপটা CH ডাবল বন্ড NOH এ কনভার্ট হয়ে যাচ্ছে। এই রিঅ্যাকশনটাও কেমন করে হচ্ছে দেখে নেওয়া যাক। মেকানিজম ওয়াইজ দেখতে গেলে এটা হচ্ছে আমাদের CHO, এতে দিয়েছি আমি হাইড্রক্সিলামিন, এই হচ্ছে হাইড্রক্সিলামিন দিলে রিঅ্যাকশন যখন হচ্ছে তখন কনডেনসেশন রিঅ্যাকশন হচ্ছে, ওয়াটার এলিমিনেট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি কেমন করে ওয়াটারটা এলিমিনেট হচ্ছে এবং C ডাবল বন্ড NOH হয়ে যাচ্ছে, C ডাবল বন্ড NOH, এটাকেই আমরা অক্সিম বলে থাকি। তাহলে ছিল হচ্ছে অ্যালডিহাইড এবং হাইড্রক্সিলামিন, এই ছিল হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং তার সঙ্গে ছিল হচ্ছে এই আমাদের হাইড্রক্সিলামিন। রিঅ্যাকশন যখন হলো, এইখানে একটা কনডেনসেশন রিঅ্যাকশন হলো, তাতে ওয়াটার মলিকুল এলিমিনেট হয়ে গেল, কার্বনটার সঙ্গে ডাবল বন্ডে নাইট্রোজেন চলে এলো, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে যেই নাইট্রোজেন চলে এলো আমরা বললাম অক্সিম তৈরি হয়ে গেছে, যেটা কিনা এখানে হয়েছে দেখতে পাচ্ছি পরিষ্কার। তাহলে এই রিঅ্যাকশন দুটো এগেইন কিসের প্রুফ দিচ্ছে? এই রিঅ্যাকশন দুটো প্রুফ দিচ্ছে যে গ্লুকোজে অ্যালডিহাইড CHO গ্রুপের প্রেজেন্স আছে, তবেই CHO সায়ানোহাইড্রিন হচ্ছে, তবেই CHO অক্সিম হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, গ্লুকোজের যদি অক্সিডেশন করা হয় তাহলে অক্সিডেশন যদি ব্রোমিন ওয়াটার দিয়ে করা হয়, ব্রোমিন ওয়াটার হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। কেমন? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা হচ্ছে ব্রোমিন ওয়াটার, কারেক্ট? আর HNO3 দিয়ে যদি অক্সিডেশন করা হয় এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কারেক্ট? তাহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি অক্সিডেশন করা হয় তাহলে কি হবে? তাহলে এই CHO গ্রুপটা অক্সিডাইজড হয়ে গিয়ে COOH গ্রুপে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে, তৈরি হবে গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড, আর কোনো কিছু কোনো গ্রুপে চেঞ্জ হয়নি, খালি CHOটা COOH হয়ে গেছে। কিন্তু যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করি যেরকম নাইট্রিক অ্যাসিড, তাহলে এই CHO গ্রুপের অক্সিডেশন তো হবেই,
দিয়ে COH তো হবেই, সঙ্গে নিচের যে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপটা আছে CH2OH, ওটারও অক্সিডেশন হয়ে গিয়ে ওটাও COOH গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তাহলে দুটো গ্রুপেরই কনভার্সন হয়ে গেল, CH হয়ে গেল COOH, আবার CH2OH হয়ে গেল COOH, তৈরি হলো গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। এবারে এই গ্লুকোনিক অ্যাসিডেও যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিই, গ্লুকোনিক অ্যাসিডেও যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করে থাকি, তাহলেও সেটা স্যাকারিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তাই না? ক্লিয়ার? তাহলে মাইল্ড অক্সিডেশন দিলে হয় গ্লুকোনিক অ্যাসিড, স্ট্রং অক্সিডেশন দিলে গ্লুকোজের ডাইরেক্টলি হয় স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড, এবং গ্লুকোনিক অ্যাসিডেও যদি আবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা দিই তাহলেও হয়ে যায় হচ্ছে আমাদের গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড অক্সিডেশন। আমরা বুঝলাম অক্সিডেশনের সেকেন্ড রিঅ্যাকশন, যেখানে দেখতে পাচ্ছি গ্লুকোজের সঙ্গে যদি টলেন্স রিয়েজেন্টের রিঅ্যাকশন হয়, গ্লুকোজ সঙ্গে টলেন্স রিয়েজেন্টে যদি রিঅ্যাকশন হয়, তাহলে গ্লুকোজ তো নিজে অক্সিডাইজড হয়ে যায়, টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করে দেয়, দিয়ে শাইনি সিলভার মিরর, এই যে দেখতে পাওয়া যাচ্ছে শাইনি সিলভার মিররের একটা প্রেসিপিটেট দেখতে পাওয়া যায়, সিলভারের প্রেসিপিটেট হয় শাইনি প্রেসিপিটেট দেখতে পাওয়া যায়, শাইনি সিলভার মিরর, যেখানে টলেন্স রিয়েজেন্ট রিডিউসড হয়ে গিয়ে এই শাইনি সিলভার মিররটা তৈরি করে, টলেন্স রিয়েজেন্ট এখানে রিডিউসড হয়ে যায়, দিয়ে শাইনি সিলভার মিররটা তৈরি করে। সেম ওয়েতে গ্লুকোজের সঙ্গে যদি ফেলিং সলিউশনের রিঅ্যাকশন করানো হয়, গ্লুকোজ তো নিজে অক্সিডাইজ হয়ে যাবে, গ্লুকোজ নিজে কি হয়ে যাবে, গ্লুকোজ নিজে অক্সিডাইজ হয়ে যাবে, কিন্তু ফেলিং সলিউশনকেও রিডিউস করে দেবে, দিয়ে Cu2O কিউপ্রাস অক্সাইডের রেড প্রেসিপিটেট তৈরি করবে, কিউপ্রাস অক্সাইডের রেড প্রেসিপিটেট তৈরি করে দেবে। এখানেও ফেলিং সলিউশন রিডিউসড হয়ে যাচ্ছে, ফেলিং সলিউশন এখানেও কিন্তু রিডিউসড হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা রিঅ্যাকশনে গ্লুকোজ নিজে অক্সিডাইজড হচ্ছে, কিন্তু টলেন্স রিয়েজেন্ট রিডিউস হচ্ছে, টলেন্স রিয়েজেন্ট রিডিউস হয়ে গিয়ে তৈরি করছে হচ্ছে তোমার এই শাইনি সিলভার মিরর, ফিলিং সলিউশন রিডিউস হচ্ছে, ফিলিং সলিউশন রিডিউস হয়ে গিয়ে তৈরি করছে তোমার রেড কিউপ্রাস অক্সাইডের প্রেসিপিটেট। ঠিক আছে, প্রত্যেকটাতে গ্লুকোজ নিজে কিন্তু অক্সিডেশন চলছে। নেক্সট রিঅ্যাকশন ওসাজোন ফরমেশন, এটা গ্লুকোজের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের থ্রু দিয়ে গ্লুকোজকে, এই রিঅ্যাকশনটা থ্রু দিয়ে গ্লুকোজকে আইডেন্টিফাই করা পসিবল। কি করা পসিবল? আইডেন্টিফাই করা পসিবল। কেমন করে? এই হচ্ছে গ্লুকোজ মলিকুল, দেখতেই পাচ্ছ এটা গ্লুকোজ মলিকুল। গ্লুকোজ মলিকুলে যদি ফিনাইল হাইড্রোজেন অ্যাড করে দেওয়া হয়, এই হচ্ছে আমাদের গ্লুকোজ মলিকুল, এখানে অ্যাড করেছে কি ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেনের স্ট্রাকচার কি C6H5NH2। ফিনাইল হাইড্রোজেন অ্যাড করলে প্রথমে তৈরি হয় ফিনাইল হাইড্রোজোন, গ্লুকোজ ফিনাইল হাইড্রোজোন, তারপরে আরো 3 মোলস অফ ফিনাইল হাইড্রোজেন অ্যাড করেছি, তাতে তৈরি হয় ইয়েলো কালারের একটা ক্রিস্টাল যাকে বলে গ্লুকোসাজোন। এই যে গ্লুকোসাজোন, যেটা একটা ইয়েলো কালারের সলিড ক্রিস্টাল। যদি তাহলে গ্লুকোজের উপরে যদি আমরা 3 মোল, মানে প্রথমে 1 মোল ফিনাইল হাইড্রোজেন দেব, তারপরে আবার 3 মোল ফিনাইল হাইড্রোজেন দেব, তাহলে প্রথম 1 মোল ফিনাইল হাইড্রোজেনে তৈরি হবে ফিনাইল হাইড্রোজোন, গ্লুকোজ ফিনাইল হাইড্রোজোন, এবং তারপরে আরো 3 মোল ফিনাইল হাইড্রোজেন দিলে ফাইনালি তৈরি হয়ে যাবে। মানে টোটাল যদি 3 মোল ফিনাইল হাইড্রোজেন দিয়ে, এটা 1 মোল দিলে এটা হবে, বাট টোটাল যদি 3 মোল ফিনাইল হাইড্রোজেন দিয়ে দেওয়া হয়, তাহলে তৈরি হবে একটা ইয়েলো কম্পাউন্ড, ইয়েলো সলিড ক্রিস্টাল যাকে বলে গ্লুকোসাজোন। যদি কোনো একটা আননোন কম্পাউন্ডে আমি 3 মোল ফিনাইল হাইড্রোজেন দিয়েছি, তাতে ইয়েলো সলিড ক্রিস্টাল তৈরি হয়, তাহলে বলবো আননোন কম্পাউন্ডটা গ্লুকোজ ছিল। অর্থাৎ গ্লুকোজের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হিসেবে এই রিঅ্যাকশনটা আমরা ইউজ করতে পারি। গ্লুকোসাজোন ফরমেশন, প্রথম মলিকুল ফিনাইল হাইড্রোজেন দিলে এটা রিঅ্যাকশন হয়, এবং 3 মোল ফিনাইল হাইড্রোজেন একসাথে দিলে গ্লুকোসাজোন তৈরি হয়। গ্লুকোজের 3 মোল ফিনাইল হাইড্রোজেন একসাথে দিলে গ্লুকোসাজোন তৈরি হচ্ছে। সো এটা ছিল গ্লুকোজ। গ্লুকোজের 3 মোল ফিনাইল হাইড্রোজেন একসাথে দেওয়া হয়েছে, তাতে 1 মোল করে 3 বার রিঅ্যাকশন হয়েছে, ফাইনালি গ্লুকোসাজোনটা তৈরি হয়েছে, ইয়েলো সলিড ক্রিস্টাল। এছাড়া গ্লুকোজে যদি এক্সেস, এই যে দেখতেই পাচ্ছি ফিনাইল হাইড্রোজেনটা কেমন করে তৈরি হচ্ছে, এই ওসাজোন ফরমেশন হচ্ছে, এখানে ওসাজোন ফরমেশনটা লেখা আছে। ওকে, আচ্ছা চলে আসছি এবারে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার। সো গ্লুকোজের মলিকুলের মধ্যে আমরা দেখলাম, গ্লুকোজ মলিকুলের মধ্যে আছে হচ্ছে CHO গ্রুপও আছে যেটা কিনা অ্যালডিহাইড, আবার OH গ্রুপও আছে যেটা কিনা অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড এবং অ্যালকোহল যদি পাশাপাশি থাকে কেমন রিঅ্যাকশন হয় দেখে নি, হেমিঅ্যাসিটাল ফরমেশন হয়, যে রিঅ্যাকশনটা কিন্তু গ্লুকোজের মধ্যেও হবে, কারণ গ্লুকোজ
দেখো অ্যালডিহাইড একটা আলাদা মলিকুল, অ্যালকোহল একটা আলাদা মলিকুল, সো একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল তাদের মধ্যে রিয়াকশন করালে হেমিঅ্যাসিটাল ফরমেশনের মতন রিয়াকশন হয়। কেমন রিয়াকশন এক্ষুনি দেখবো। কিন্তু 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 গ্লুকোজ তার মধ্যে কিন্তু অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটোই প্রেজেন্ট আছে, অ্যালডিহাইডটাও প্রেজেন্ট আছে, অ্যালকোহলটাও প্রেজেন্ট আছে। একটাই মলিকুলে যদি অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটোই প্রেজেন্ট থাকে তাহলে সেই পার্টিকুলার মলিকুলটাতে নিশ্চয়ই রিয়াকশনস হয়ে যাওয়ার চান্সেস আছে, কারণ অ্যালডিহাইড এবং অ্যালকোহল গ্রুপ প্রেজেন্ট থাকলে রিয়াকশনস হয়ে যায়। তো কেমন রিয়াকশন হয় সেটা প্রথমে দেখে নিই। এই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, সিএইচও গ্রুপ, অ্যালডিহাইড দেখতেই পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, কারেক্ট। এইখানে দেয়া হয়েছে হচ্ছে তোমার একটা H+, প্রথমে একটা অ্যাসিড দেয়া হয়েছে, অ্যাসিডের প্রেজেন্সে অ্যালডিহাইডের অক্সিজেনটা H+ এর সঙ্গে কম্বাইন করে OH+ একটা বন্ড তৈরি করেছে। এরপরে দেওয়া হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের OH গ্রুপ যেটা আছে ওখান থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে এবং তার জন্য এইখান থেকে ডাবল বন্ডটা ওপেন হয়ে গেছে। তো তাতে কি হলো, অ্যালকোহলটা জয়েন করে গেল, এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যালকোহলটা এখন অ্যালকোহলের অক্সিজেনটার সঙ্গে এই অ্যালডিহাইডের কার্বনটা জয়েন করে গেল। অ্যালকোহলের অক্সিজেনটার সঙ্গে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যালডিহাইডের কার্বনটা জয়েন করে গেছে। কি কি চেঞ্জেস হলো দেখো, অ্যালকোহলের অক্সিজেনটা এই অ্যালডিহাইডের কার্বনের সঙ্গে জয়েন করেছে। আর কি হয়েছে, কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড ছিল ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে। সো কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে কার্বন সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে, ছিল কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে গেল, কার্বন সিঙ্গেল বন্ড OH। আর অ্যালকোহল থেকে OH গ্রুপটা এসে জয়েন করলো হচ্ছে তোমার অ্যালডিহাইড কার্বনের সঙ্গে, অ্যালকোহল থেকে OH গ্রুপটা এসে জয়েন করলো তোমার অ্যালডিহাইড কার্বনে। এবারে এখান থেকে H+টা বেরিয়ে যায়, আলটিমেটলি অ্যালকোহলের OR গ্রুপটা জয়েন করে যাচ্ছে অ্যালডিহাইডের কার্বনটাতে। আলটিমেটলি অ্যালকোহলের H+টা যেই বেরিয়ে গেল সেখান থেকে OR যে গ্রুপটা পড়ে আছে অ্যালকক্সি গ্রুপ, ওই অ্যালকক্সি গ্রুপটা আলটিমেটলি অ্যালডিহাইডের সঙ্গে জয়েন করে গেছে, অ্যালডিহাইড কার্বনে জয়েন করেছে, তবে অ্যালডিহাইড কার্বনে C ডাবল বন্ড ওটা C সিঙ্গেল বন্ড OH হয়ে গেছে। এই হয়েছে টোটাল চেঞ্জেস। অর্থাৎ আলটিমেটলি কি হলো, ভালো করে দেখবে, এই ছিল অ্যালডিহাইড, অ্যালডিহাইডে সিটা হলো C ডাবল বন্ড O থেকে C সিঙ্গেল বন্ড OH, সিটা হয়ে গেছে C ডাবল বন্ড O থেকে C সিঙ্গেল বন্ড OH, আর এই কার্বনে জয়েন করেছে অ্যালকোহল থেকে OR গ্রুপ, এটাই আলটিমেটলি হয়েছে। অ্যালডিহাইডে C ডাবল বন্ড O এটা হয়ে গেছে C সিঙ্গেল বন্ড OH, আর অ্যালডিহাইড কার্বনে এসে জয়েন করলো অ্যালকোহল থেকে OR গ্রুপটা, এটাই ফাইনালি হয়েছে। অ্যালডিহাইড কার্বনে OR গ্রুপটা জয়েন করেছে। অ্যালকোহল এবং অ্যালডিহাইড যদি একই মলিকুলে থাকে বা অ্যালডিহাইড এবং অ্যালকোহল যদি আলাদা আলাদা মলিকুলে হয় এই রিঅ্যাকশনটা হয়ে যাবে। অ্যালডিহাইড এবং অ্যালকোহল যদি আলাদা মলিকুল হয় আলাদা আলাদা মলিকুলরা এই রিঅ্যাকশনটা করবে। যদি একই মলিকুল, যেরকম গ্লুকোজ, যেখানে অ্যালডিহাইডও আছে সেখানে আবার OH আছে, অ্যালকোহল গ্রুপও আছে, তো একই মলিকুলের মধ্যে রিঅ্যাকশনস হয়ে যেতে বাধ্য। তো সেই রিঅ্যাকশনসটা হলেই গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়, যেটা কিনা আমরা ফিশার প্রজেকশন ফর্মুলার মাধ্যমে এখন বোঝার চেষ্টা করছি। তো ভালো করে দেখবে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্লুকোজ ছিল। চেক করে দেখা যাক এটা ডি গ্লুকোজ ছিল কি? হ্যাঁ, ডি গ্লুকোজ ছিল, কারণ ডি গ্লুকোজ হতে গেলে সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা ডান দিকে থাকতে হবে। সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে আছে, তাহলে এটা ডি গ্লুকোজ ছিল। এটা লিনিয়ার স্ট্রাকচার অফ গ্লুকোজ, দেখে নিতে পারো 2-1-2-2 করে যেরকম করে আমরা লিখি সেরকম করে লিখলে এটা লিনিয়ার স্ট্রাকচার অফ গ্লুকোজ। যে লিনিয়ার স্ট্রাকচার অফ গ্লুকোজে সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা ডান দিকে আছে, সো এটা একটা ডি গ্লুকোজের এক্সাম্পল। এবারে এই ডি গ্লুকোজে কি কি আছে? এতগুলো OH আছে, সঙ্গে আবার কি আছে? একটা অ্যালডিহাইড CHO আছে, OHও আছে আবার CHO আছে। তার মানে এখানে কি হেমিঅ্যাসিটাল ফরমেশনের মতন একটু আগে যেরকম মেকানিজম দেখলাম সেরকম রিঅ্যাকশন হওয়ার চান্সেস আছে? অফকোর্স আছে। তাহলে এবার দেখা যাক কোন OH-টা, এতগুলো OH এর মধ্যে কোন OH-টার সঙ্গে, কোন অ্যালকোহল গ্রুপটার সঙ্গে অ্যালডিহাইড গ্রুপের রিঅ্যাকশন হবে। সো ফিফথ কার্বনে যে OH-টা আছে সেইটার সঙ্গে অ্যালডিহাইডের রিঅ্যাকশনটা হয়, যেখানে কি হয় দেখতেই পাওয়া যাচ্ছে ঠিক একই রকম ভাবে অ্যালডিহাইডের কার্বনটার সঙ্গে এই ফিফথ কার্বনের অক্সিজেনটা, OH অক্সিজেনটা অ্যালডিহাইডের কার্বনটার সঙ্গে এই ফিফথ কার্বনের OH অক্সিজেনটা জয়েন করছে, আর এই কার্বনের সঙ্গে যে OH অক্সিজেনটা আছে তার যে হাইড্রোজেনটা আছে ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে? অর্থাৎ এই ফিফথ কার্বনের সঙ্গে যে অক্সিজেনটা আছে অক্সিজেনটা এখন জয়েন করছে অ্যালডিহাইড কার্বনটার সঙ্গে, আর অ্যালডিহাইড কার্বনের সঙ্গে যে ডাবল বন্ড ওটা ছিল ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে যাচ্ছে, যে H-টা আসছে হচ্ছে এই ফিফথ কার্বনের OH গ্রুপ থেকে। এই রিঅ্যাকশনটা হচ্ছে যেটা কিনা একটু আগে দেখলাম হেমিঅ্যাসিটাল ফরমেশনের সময় হচ্ছিল। অ্যালডিহাইডও আছে, অ্যালকোহলও আছে, এই রিঅ্যাকশনটা হয়ে যাবে। এবার এতে কনসিকুয়েন্স কি হলো? তাহলে অক্সিজেনটা থ্রু দিয়ে এই 1 কার্বনের সঙ্গে জয়েন করে গেল। তার মানে দেখা যাক 1 2 3 4 5,
তারপরে অক্সিজেন, তারপরে আবার 1 সাইক্লিক মলিকুল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখে অ্যাপারেন্টলি সাইক্লিক মনে হচ্ছে না, এটা একটা লম্বা টাইপের বন্ড তৈরি হয়েছে, কিন্তু সাইক্লিক তো দেখতেই পাচ্ছি কারণ রিং তৈরি হয়ে গেছে। ভালো করে দেখো, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 5 কার্বনের পরে অক্সিজেন, অক্সিজেনের পরে আবার 1 কার্বন, সাইকেল পুরো 1 2 3 4 5 অক্সিজেন 1 1 2 3 4 5 অক্সিজেন 1, পুরো একটা সাইক্লিক রিং তৈরি হয়ে গেছে। এটা তো তাই হয়েছে, সাইক্লিক রিং তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 অক্সিজেন 1 1 2 3 4 5 অক্সিজেন 1, অর্থাৎ 5th কার্বনের অক্সিজেনটা এখন 1 কার্বনের সঙ্গে 1 কার্বন যেটা কিনা অ্যালডিহাইড কার্বন ছিল তার সঙ্গে 5th কার্বনের অক্সিজেন যেটা কিনা অ্যালকোহল অক্সিজেন ছিল জয়েন করে গেছে। আর তার জন্য অ্যালডিহাইডের সি ডাবল বন্ড ও সি সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেছে। অ্যালডিহাইডের সি ডাবল বন্ড ও সি সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেছে। সেই ওইচের এইচটা এসছে কোথা থেকে? এখান থেকে এইচটা চলে গেছে, এখান থেকে এইচটা চলে গেছে, এখানে গিয়ে সি সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেছে। এখন এই সি সিঙ্গেল বন্ড ওয়েজটা কোন দিকে তৈরি হবে, রাইটে কি লেফটে? তার উপরে ঠিক হবে আলফা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো নাকি বিটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো। সো দেখতে পাওয়া যাচ্ছে এই ওয়েজটা লেফট সাইডে তৈরি হয়েছে, সি সিঙ্গেল বন্ড ওয়েজটা লেফট সাইডে তৈরি হয়েছে। সি সিঙ্গেল বন্ড ওয়েজ লেফট সাইডে তৈরি হলে আমরা বলবো বিটা স্ট্রাকচার তৈরি হয়েছে, আর যদি সি সিঙ্গেল বন্ড ওয়েজটা রাইট সাইডে তৈরি হয় আমরা বলবো আলফা স্ট্রাকচার তৈরি হয়েছে। তাই এটাকে বলবো আমরা আলফা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ তো আগে থাকতেই ছিল, এখন সাইক্লিক স্ট্রাকচারে আলফা, অর্থাৎ এটা কিন্তু লিনিয়ার স্ট্রাকচার ছিল ওপেন চেন, এটা কিন্তু সাইক্লিক স্ট্রাকচার, এটা ওপেন চেন ছিল, এটা সাইক্লিক স্ট্রাকচার ছিল না, ওপেন চেন স্ট্রাকচার ছিল, ওপেন চেন স্ট্রাকচার ছিল, কিন্তু এটা সাইক্লিক কারণ সাইক্লিক হয়ে গেছে, কারণ 5th কার্বনের অক্সিজেনটার সঙ্গে 1st কার্বন অ্যালডিহাইড কার্বন জয়েন করে গেছে, দিয়ে একটা সাইকেল তৈরি করে গেছে, যে সাইকেলে 6টা অ্যাটম প্রেজেন্ট আছে, 5টা কার্বন একটা অক্সিজেন, 6টা অ্যাটম আছে, 5টা কার্বন একটা অক্সিজেন, তার থ্রু দিয়ে সাইকেল তৈরি হয়ে গেছে। অ্যাপারেন্টলি দেখে সাইকেল মনে হচ্ছে না, কারণ ড্রয়িংটা আছে ফিশার প্রজেকশন ফর্মুলাতে, ড্রয়িংটা চেঞ্জ করলেই সাইকেলটা দেখতে পাবে। এটাও সাইক্লিক স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি বিটা ডি গ্লুকোজ। তাহলে এটাও সাইক্লিক, এটাও সাইক্লিক, এটা বিটা কেন? কারণ টপ কার্বনে অ্যালডিহাইড কার্বনে যে সি ডাবল বন্ড ও ছিল ওটা সি সিঙ্গেল বন্ড ওইচ হলো, ওই সি সিঙ্গেল বন্ড ওইচটা লেফটে তৈরি হয়েছে। অ্যালডিহাইড কার্বনে যে সি ডাবল বন্ড ও ছিল ওটা যে সি সিঙ্গেল বন্ড ওইচ হলো, সি সিঙ্গেল বন্ড ওইচটা রাইটে তৈরি হয়েছে, রাইটে তৈরি হলে আলফা কার্বন, লেফটে তৈরি হলে বিটা কার্বন, সিম্পল। আর এগুলো সবই ডি গ্লুকোজ কেন? কারণ অরিজিনাল স্ট্রাকচারে সেকেন্ড লাস্ট কার্বনের ওইচটা রাইট সাইডে ছিল, অরিজিনাল স্ট্রাকচারে সেকেন্ড লাস্ট কার্বনের ওইচ, অরিজিনাল স্ট্রাকচারে সেকেন্ড লাস্ট কার্বনের ওইচ রাইট সাইডে ছিল, এটা ডি গ্লুকোজ। তো ডি গ্লুকোজ এখান থেকে হলো বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। কেমন রিপ্রেজেন্টেশন? ফিশার প্রজেকশন ফর্মুলা। দেখতে একটু বদখতে লাগছে, ভালো লাগছে না, কারণ একটা লম্বা টাইপের বন্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, অতটা ভালো লাগছে না। ঠিক আছে, ভালো করে ড্রয়িং করে দিচ্ছি হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে। তো এই লিনিয়ার, এটা ফিশার প্রজেকশন ফর্মুলা, এই ফিশার প্রজেকশন ফর্মুলাটা দেখে বলো এটা আলফা না বিটা? দেখতেই পাওয়া যাচ্ছে এই ফিশার প্রজেকশন ফর্মুলা, এটা সাইক্লিক স্ট্রাকচার কারণ সাইক্লিক তৈরি হয়ে গেছে, এবং এখানে সি সিঙ্গেল বন্ড ওইচ রাইট সাইডে, অর্থাৎ এটা আলফা ডি গ্লুকোজ ফিশার প্রজেকশন ফর্মুলা, এবং এটা আলফা ডি গ্লুকোজ কারণ ফিশার প্রজেকশন ফর্মুলাতে দেখতে পাচ্ছি ওইচটা রাইট সাইডে আছে, সো এটা আলফা ডি গ্লুকোজ। ক্লিয়ার? এবার এই আলফা ডি গ্লুকোজটা এটা ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে সুন্দর দেখতে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে নিয়ে যাচ্ছি। হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা, এই যে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে নিয়ে যাচ্ছি, ফিশার প্রজেকশন থেকে হাওয়ার্থ প্রজেকশনে নিয়ে যাচ্ছি। ওকে, এবার ফিশার থেকে যখন হাওয়ার্থে নিয়ে যাচ্ছি কেমন করে ড্র করব সেটা দেখো। দেখেন এই রিংটা কোনটা, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, অক্সিজেন, আবার 1 কার্বন, এই হচ্ছে 6টা অ্যাটম। 1 2 3 4 5 অক্সিজেন 1 1 2 3 4 5 5টা কার্বন, সঙ্গে একটা অক্সিজেন, আবার 1 কার্বন, এই হচ্ছে রিংটা। তো অক্সিজেনটাকে এইখানে রেখেছি, দিয়ে কার্বনগুলোকে ড্র করে নিয়েছি। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, অক্সিজেন, আবার 1 কার্বন। সো পরিষ্কার রিংটা ড্র হয়ে গেছে, এখন সুন্দর হেক্সাগোনাল রিং দেখতে লাগছে। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, অক্সিজেন, 1 কার্বন, একদম সেই প্যাটার্নেই ড্র করেছি। 1 কার্বন, 2 কার্বন, 3rd কার্বন, 4th কার্বন, 5th কার্বন, অক্সিজেন, 1st কার্বন, একদম হেক্সাগোনাল একটা সুন্দর দেখতে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলার মাধ্যমে গ্লুকোজকে রিপ্রেজেন্ট করছি। তাহলে কার্বনগুলো এবং অক্সিজেনটা তো হয়ে গেল। এই ওয়েচ এইচ গুলো কেমন করে ড্র করতে হবে? ডান দিকে যে গ্রুপগুলো আছে তাকে নিচে ড্র করতে হয়, আর বাম দিকের গ্রুপগুলোকে উপরে ড্র করতে হয়। অ্যাজ ইফ এরকম ছিল মলিকুলটা, এরকম করে দিতে হবে। ডান দিকের গ্রুপগুলো নিচে যাবে, বাম দিকের গ্রুপগুলো উপরে চলে যাবে। সো দেখা যাক, ডান দিকে ওইচ আছে, ওইচ চলে গেল নিচে, আর বাম দিকে এইচ আছে, এইচ চলে গেল উপরে। সেকেন্ড কার্বনও দেখো,
সেকেন্ড কার্বনেও ডান দিকে OH আছে, OH চলে গেছে নিচে, বাঁ দিকে H আছে, H চলে গেছে ওপরে। থার্ড কার্বনে বাঁ দিকে OH আছে, OH গেছে ওপরে, ডান দিকে H আছে, H গেছে নিচে। ফোর্থ কার্বনে ডান দিকে OH আছে, OH গেছে নিচে, বাঁ দিকে H আছে, H গেছে ওপরে। ফিফথ কার্বনে ওপরে লেখা হয়েছে এই CH2H গ্রুপটাকে, যেটা কিনা সিক্সথ কার্বন CH2H, আর নিচে লেখা হয়েছে H গ্রুপটাতে, কারণ এখানে OH ছিল না আলাদা করে। ফিফথ কার্বনে কি কি আছে? ফিফথ কার্বনে একটা CH2H পুরো বড় গ্রুপটা আছে, CH2H এর পুরো বড় গ্রুপটা আছে ফিফথ কার্বনে, সঙ্গে আছে একটা হাইড্রোজেন, তাই CH2H টাকে উপরে লিখে দেওয়া হয়েছে আর হাইড্রোজেনটাকে নিচে লিখে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে সিক্সথ কার্বনটা কিন্তু রিং এর বাইরে, সিক্সথ কার্বন রিং নেই, রিং আছে 1 2 3 4 5 অক্সিজেন 1, সিক্সথ কার্বন রিং এর বাইরে। সো দেখতে পাচ্ছি পরিষ্কার সিক্সথ কার্বনে যে CH2H টা আছে রিং এর বাইরে, আর সঙ্গে হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেনটাকে নিচে লেখা হয়েছে, CH2H টাকে উপরে লিখে দেওয়া হয়েছে। এই যে হেক্সাগোনাল স্ট্রাকচারটা ড্র করলাম, এটা হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে পাইরানো স্ট্রাকচার ড্র করেছি। কেমন স্ট্রাকচার? এই যে লেখাই আছে পাইরানো স্ট্রাকচার। এই হেক্সাগোনাল স্ট্রাকচারটাকে বলে পাইরানো স্ট্রাকচার। হেক্সাগোনাল যে স্ট্রাকচারটা ড্র করলাম এটা হচ্ছে কেমন? পাইরানো স্ট্রাকচার। এটা আলফা না বিটা পাইরানোস? অফকোর্স এটা আলফা পাইরানোস, কারণ অরিজিনালি COH গ্রুপের OH টা ডান দিকে ছিল 1 নাম্বার কার্বনে, তো এটা আলফা পাইরানো স্ট্রাকচার, হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে সাইক্লিক স্ট্রাকচার, পাইরানো স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার। তাহলে একই রকম ভাবে বিটা যে ডি গ্লুকোজটা হয়েছিল, যেখানে COH টা একদম প্রথম কার্বনে বাঁ দিকে হয়েছিল, তারও একটা পাইরানো স্ট্রাকচার পেতে পারি হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে, ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। সেখানে জাস্ট কি চেঞ্জ হচ্ছে দেখে নেওয়া যাক। একই রকম ভাবে 1 2 3 4 5 অক্সিজেন 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন অক্সিজেন, তারপর আবার 1 কার্বন, হেক্সাগোনাল স্ট্রাকচার এখানেও তৈরি হচ্ছে। সো দেখে নেওয়া যাক 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন অক্সিজেন, আবার 1 কার্বন। সো হেক্সাগোনাল পরিষ্কার একটা পাইরানো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে পাইরানো স্ট্রাকচার রেডি। এবারে ডান দিকে যে গ্রুপ থাকবে তাকে নিচে, আর বাঁ দিকের গ্রুপ থাকলে তাকে উপরে দিতে হবে। বাকি সবই একই রকম থাকবে, শুধু 1 নাম্বার কার্বনটাতেই চেঞ্জ হয়ে যাবে, কারণ 1 নাম্বার কার্বনে এখন OH আছে বাঁ দিকে, কারণ এটা বিটা স্ট্রাকচার, তাই OH যেটা বাঁ দিকে আছে তাকে উপরে দিয়েছি, H যেটা ডান দিকে আছে তাকে নিচে দিয়েছি। বাকিগুলোতে কোনো চেঞ্জ হয়নি, আলফার মতনই আছে। বাকিগুলোতে কোনো চেঞ্জ হয়নি। OH ডান দিকে, OH নিচে, OH বাঁ দিকে, OH উপরে, OH ডান দিকে, OH নিচে, আর CH2H টা এমনি উপরে লিখি তো উপরে লেখা হয়েছে, CH2H গ্রুপটা এমনিতেই উপরে লিখে উপরে লেখা হয়েছে। বাকিগুলো যেরকম H বাঁ দিকে, H উপরে, H ডান দিকে, H নিচে, H বাঁ দিকে, H উপরে, এখানেও H ডান দিকে, H নিচে। সো ডান দিকের গ্রুপ নিচে লেখা হয়েছে, বাঁ দিকের গ্রুপকে উপরে লেখা হয়েছে সেম ওয়েতে, শুধু এই 1 নাম্বার কার্বনে খালি চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে ডান দিক বাঁ দিক চেঞ্জ হলেই আলফা বিটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিশার প্রজেকশন ফর্মুলা, হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা, হেক্সাগোনাল ওয়েতে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা, পাইরানো স্ট্রাকচার। তাহলে এটা বিটা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার, আগেরটা ছিল আলফা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার। তো এখন আমরা দেখব যে এই গ্লুকোজ সাইক্লিক স্ট্রাকচার নিতে পারে, এই ব্যাপারটা এলো কিভাবে। যে গ্লুকোজ তো হতেই পারতো যে গ্লুকোজ কেবলমাত্র লিনিয়ার স্ট্রাকচারে থাকে, তাই না? তো সাইক্লিক স্ট্রাকচারে গ্লুকোজ আসতে পারে, এই ব্যাপারটা এলো কেমন করে? তো কয়েকটা ইম্পর্টেন্ট এভিডেন্সেস আমরা একটু দেখে নেব যে সাইক্লিক স্ট্রাকচারের পিছনে আমাদের এভিডেন্সেস কি কি ছিল। সাইক্লিক স্ট্রাকচার এটা ভাবলো, সায়েন্টিস্টরা ভাবলেন কেন? সো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যদি হয়, ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যদি হয়, তাহলে দেখা গেল সেই গ্লুকোজ অ্যালডিহাইড গ্রুপের জন্য রিঅ্যাকশনস দেখাচ্ছে। মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ CHO গ্রুপের প্রেজেন্স শো করছে, CHO গ্রুপের টেস্ট পজিটিভ দিচ্ছে, মানে CHO গ্রুপের প্রেজেন্স আছে, এটা শো হচ্ছে, সেটা বুঝতে পারা যাচ্ছে যে CHO গ্রুপ প্রেজেন্ট আছে ওই গ্লুকোজ মলিকুলে, যেটা কিনা ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ। তো ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজে একটা ফ্রি CHO গ্রুপের প্রেজেন্স আছে, এবং সেই রিলেটেড CHO গ্রুপ অ্যালডিহাইড গ্রুপের যা কিছু টেস্ট আমরা দেখলাম এতক্ষণ ধরে, যেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে এটা প্রুফ হয়, সেই সমস্ত রিঅ্যাকশনস গুলো হচ্ছে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপের প্রেজেন্স আছে এটা বুঝতে পারা যাচ্ছে কোন গ্লুকোজে? ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজে। কিন্তু যদি কিছুক্ষণ সময় চলে যায়, আফটার 7-8 আওয়ার্স, গ্লুকোজের অ্যাকোয়াস সলিউশন তৈরি করা হয়েছে, তারপরে আফটার 7-8 আওয়ার্স হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে গ্লুকোজ আর CHO গ্রুপের কোনো টেস্ট পজিটিভ দিচ্ছে না। CHO গ্রুপের যে টেস্ট গুলো করছিলাম, ওই হাইড্রক্সিলামিনের সঙ্গে রিঅ্যাকশন, টলেন্স রিয়েজেন্টের সঙ্গে রিঅ্যাকশন, ফিলিং সলিউশনের সঙ্গে রিঅ্যাকশন, সায়ানোহাইড্রোজেন ফরমেশনের রিঅ্যাকশন,
এই টেস্টগুলো আর পজিটিভ আসছে না, রিঅ্যাকশনগুলো আর হচ্ছে না আফটার 7-8 আওয়ার্স। সিএইচও গ্রুপের টেস্ট নেগেটিভ হতে শুরু করে দিয়েছে, অর্থাৎ সিএইচও গ্রুপের যেন প্রেজেন্স নেই, সিএইচও গ্রুপটা যেন ভ্যানিশ হয়ে গেছে। কোথায় গেছে একটা? তার মানে সিএইচও গ্রুপটা কি কোনোভাবে রিঅ্যাক্ট করে যাচ্ছে? গ্লুকোজের মধ্যেই সিএইচও গ্রুপও আছে, ওইচও গ্রুপ আছে, তাহলে সিএইচও আর ওইচ এর মধ্যে কি কোনো রিঅ্যাকশন হয়ে যাচ্ছে? ডাউট তৈরি হলো। সিএইচও আর ওইচ এর মধ্যে কি রিঅ্যাকশন হয়ে যাচ্ছে? রিঅ্যাকশন হয়ে যাচ্ছে বলে সিএইচও গ্রুপটা কি আর সিএইচও গ্রুপ ফর্মে থাকছে না? 3 নাম্বার মিউটা রোটেশন। মিউটা রোটেশন দেখা গেল ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ, তার যা অপটিক্যাল রোটেশন নিশ্চয়ই মনে আছে, হ্যালোয়ারেনে পড়েছিলাম যে প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে যারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তো ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এবং তার যে অপটিক্যাল রোটেশন কিছুক্ষণ বাদে 7-8 ঘন্টা বাদে অপটিক্যাল রোটেশনে চেঞ্জেস আসছে। অপটিক্যাল রোটেশনটা ফিক্স নয়, যে একটা গ্লুকোজ সলিউশন নিয়েছি তার অপটিক্যাল রোটেশন তো ফিক্স থাকার কথা, কিন্তু অপটিক্যাল রোটেশন ফিক্স নয়। ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজের যে অপটিক্যাল রোটেশন সেখান থেকে চেঞ্জেস হতে 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 ফাইনালি 52.5 ডিগ্রি অপটিক্যাল রোটেশনে গিয়ে প্লাস 52.5 ডিগ্রি অপটিক্যাল রোটেশনে গিয়ে ব্যাপারটা ফিক্স হয়ে যায়। অর্থাৎ শুরুর দিকে হয়তো অপটিক্যাল রোটেশন কম আছে, 20-25 আছে, বা বেশি আছে, 113, 114, 110, 100 এরকম আছে। যত টাইম যাচ্ছে অপটিক্যাল রোটেশন চেঞ্জ হচ্ছে, এন্ড চেঞ্জ হতে হতে 52.5 ডিগ্রিতে এসে প্লাস 52.5 ডিগ্রি মানে ক্লকওয়াইজ 52.5 ডিগ্রিতে এসে অপটিক্যাল রোটেশনটা 7-8 আওয়ার্স এর পরে ফিক্স হয়ে যায় এবং তারপর আর চেঞ্জেস হয়। তার মানে 7-8 আওয়ার্স এর কিছু একটা চক্কর আছে এখানে, যে 7-8 আওয়ার্স আগে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ সে সিএইচও গ্রুপের টেস্ট দেখায়, ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজের অপটিক্যাল রোটেশন কিছু অন্য থাকে। 7-8 আওয়ার্স পরে সেই গ্লুকোজ সলিউশন আর সিএইচও গ্রুপের টেস্ট দেখায় না, 7-8 আওয়ার্স পরে ওই গ্লুকোজ সলিউশনের অপটিক্যাল রোটেশন চেঞ্জ হতে 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 ফিক্স হয়ে যায় 52.5 ডিগ্রিতে প্লাস 52.5 ডিগ্রিতে। তো 7-8 আওয়ার্স ধরে কিছু একটা তো হয় গ্লুকোজের মধ্যে, যে কারণে এই চেঞ্জেস গুলো হচ্ছে। এইখান থেকেই মাথায় এলো তাহলে গ্লুকোজের সিএইচও গ্রুপ আছে, সঙ্গে আবার অ্যালকোহলের ওইচ গ্রুপও আছে, ওরা কি রিঅ্যাকশন করছে? কারণ অন্য অ্যালডিহাইড চ্যাপ্টার যখন পড়বে, অ্যালডিহাইড চ্যাপ্টারের নলেজ আমাদের বলে যে অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশন হয়, যে হেমিয়াসিটাল তৈরি হয়। তাহলে এখানেও কি সেরকম হচ্ছে? আর সেরকম যদি হয় তবেই কি সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে? এইখান থেকে ব্যাপারটা এলো। তো এই যে 52.5 এ অপটিক্যাল রোটেশন স্টার্ট হলো একটা ভ্যালু দিয়ে, তারপরে 52.5 এ গিয়ে ফিক্স হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে মিউটা রোটেশন। তো এই পুরো সিচুয়েশনটা আমরা দেখবো, মিউটা রোটেশনের ব্যাপারটা আমরা দেখে নেবো। মিউটা রোটেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ধরো ওপেন চেইন গ্লুকোজ ছিল, ওপেন চেইন গ্লুকোজ তারপরে আমরা জানি আলফা ফর্ম অথবা বিটা ফর্ম কোনো না কোনো একটা ফর্মে চলে যাচ্ছে, তাই তো? ওপেন চেইন গ্লুকোজ আইদার আলফা ফর্মে যাচ্ছে আর বিটা ফর্মে যাচ্ছে। অলরেডি স্ট্রাকচার গুলো দেখে নিয়েছি, আলফা ফর্মেরও আমরা ফিশার দেখেছি এবং সেই ফিশারেরও আমরা হাওয়ার্ড প্রজেকশন দেখেছি, আবার বিটা ফর্মের আমরা ফিশার দেখেছি এবং সেই ফিশারেরও আমরা হাওয়ার্ড প্রজেকশন দেখেছি, পাইরানোস ফর্ম। সো ডাইরেক্টলি এখানে আমি পাইরানোস ফর্মগুলোই ডাইরেক্টলি ড্র করেছি, এটা বিটা পাইরানোজ এবং এটা হচ্ছে আলফা পাইরানোজ, ক্লিয়ার? এবং এটা হচ্ছে লিনিয়ার গ্লুকোজ। ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ তখন কিন্তু গ্লুকোজের লিনিয়ার ফরম্যাটেই আছে, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে আমরা জানলাম একটু আগেও যে রিঅ্যাকশনস যখন হলো টাইমের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে গ্লুকোজের এই সিএইচও গ্রুপটা কিন্তু আর ফ্রি অবস্থায় থাকছে না, সেটা এই ওইচটার সঙ্গে রিঅ্যাকশন করে যাচ্ছে, কারেক্ট? দিয়ে এই সাইক্লিক স্ট্রাকচার গুলো তৈরি করছে, এবং এই সাইক্লিক স্ট্রাকচার গুলো যখন তৈরি হচ্ছে আলফা এবং বিটা ফরম্যাটে, তখন কিন্তু এখানে কোনো ফ্রি সিএইচও গ্রুপের প্রেজেন্স নেই। তো ফ্রি সিএইচও গ্রুপের যদি প্রেজেন্স না থাকে সাইক্লিক ফর্মে, তাহলে কি করে সিএইচও গ্রুপের টেস্ট পজিটিভ পাওয়া যাবে? আর সঙ্গে আরো কি জানছি, বিটা গ্লুকোজ এর অপটিক্যাল রোটেশন এটা তৈরি হয় 63%, ঠিক আছে? যখনই সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি হয়, ওপেন চেইন স্ট্রাকচার থেকে যখনই সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়, তখন বিটা গ্লুকোজ তৈরি হয় 63%, যার অপটিক্যাল রোটেশন থাকে প্লাস 18.7 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে। আর আলফা গ্লুকোজ যেটা তৈরি হয় তার প্রপোর্শন থেকে 37%, যার অপটিক্যাল রোটেশন থাকে হচ্ছে প্লাস 112 ডিগ্রি, এবং এই দুটোর একটা অ্যাভারেজ অপটিক্যাল রোটেশনে আমরা দেখতে পাই যেটা হচ্ছে অ্যাপ্রক্স 52.5 ডিগ্রি প্লাস। কারণ এটাও তৈরি হয়েছে দেখো, তাহলে গ্লুকোজের 7-8 আওয়ার্স পরে কি হলো? 7-8 আওয়ার্স পরে গ্লুকোজটা খালি লিনিয়ার ফরম্যাটে রইলো না, লিনিয়ার চেইন ফরম্যাটে রইলো না, কিছু প্রপোর্শন আলফা ডি গ্লুকোজ তৈরি করলো, কিছু প্রপোর্শন বিটা ডি গ্লুকোজ তৈরি করলো, এবং পুরোটা একসাথে পুরোটা তিনজনেই ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করছে। অর্থাৎ 7-8 আওয়ার্স পরে ওই গ্লুকোজের সলিউশনে
7-8 আওয়ার্স পরে ওই গ্লুকোজের সলিউশনে লিনিয়ার ফর্ম খুবই কম আছে, বেশিরভাগটাই সাইক্লিকে চলে গেছে। 63% বিটা গ্লুকোজ তৈরি হয়েছে, 37% আলফা গ্লুকোজ তৈরি হয়েছে। এদের দুজনের অপটিক্যাল রোটেশন ডিফারেন্ট, একজনের অপটিক্যাল রোটেশন 19 ডিগ্রি মতন প্লাস ক্লকওয়াইজ ডাইরেকশনে, অন্যজনের অপটিক্যাল রোটেশন 112 ডিগ্রি মতন প্লাস ক্লকওয়াইজ ডাইরেকশনে। এদের অ্যাভারেজ করলে মোটামুটি যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ, অর্থাৎ যখন লিনিয়ার প্রপোর্শন যা আছে আছে, অল্প আছে, বিটা প্রপোর্শন যা থাকা 63% অ্যাচিভ হয়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না, আলফা প্রপোর্শনও 37% যা থাকার হয়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না, তখন ফাইনালি অপটিক্যাল রোটেশনটা ফিক্স হয়ে যাচ্ছে 52.5 ডিগ্রিতে গিয়ে, যেটাকে আমরা বলছি মিউটার রোটেশন। অর্থাৎ ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজের অপটিক্যাল রোটেশন যাই থাক না কেন 7-8 আওয়ার্স পরে এই ইকুইলিব্রিয়ামটাই হয়ে যাবে, যেখানে লিনিয়ার স্ট্রাকচার খুবই কম পরিমাণে থাকবে, 63% বিটা স্ট্রাকচারটা থাকবে এবং 37% আলফা স্ট্রাকচারটা থাকবে, এবং এই ইকুইলিব্রিয়ামটা 7-8 আওয়ার্স পরে একদম ফিক্স ভাবে থেকে যাবে। তাই ফাইনালি যে আমরা অপটিক্যাল রোটেশন দেখছি সেটা কোনো একটা স্ট্রাকচারের নয়, তিনটে স্ট্রাকচারের একটা অ্যাভারেজ অপটিক্যাল রোটেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা একটা ফিক্সড ভ্যালু, যেটা হচ্ছে 52.5 ডিগ্রি প্লাস ক্লকওয়াইজ ডাইরেকশনে। অর্থাৎ শুরুতে কিন্তু আমরা একটা র্যান্ডম, মানে শুরুতে আমরা কম বা বেশি কিছু একটা দেখছিলাম, শুরুতে কিন্তু আমরা কখনোই একটা ফিক্স অপটিক্যাল রোটেশন দেখছিলাম না। উইথ টাইম যখন ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে, যখন এদের কনসেন্ট্রেশনে আর কোনো চেঞ্জেস হবে না, যা সাইক্লিক ফর্ম হওয়ার হয়ে গেছে, লিনিয়ার ফর্ম যেটুকু পড়ে থাকা সেটুকুই পড়ে আছে, সাইক্লিক বিটা যাওয়ার হয়ে গেছে, সাইক্লিক আলফা যাওয়ার তৈরি হয়ে গেছে, আলফা বিটা এবং লিনিয়ার যার যা যেটা যত প্রপোর্শনে থাকার কথা সেটা তত প্রপোর্শনে চলে এসেছে, ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে গেছে। এরপরে যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই অবস্থায় যেটা ফাইনাল অপটিক্যাল রোটেশন সেটাই আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা সবকটা ফর্মের একটা অ্যাভারেজ ফর্ম মতন, অ্যাভারেজ ভ্যালু মতন, যেটা হচ্ছে তোমার 52.5 ডিগ্রি। এটা হচ্ছে এই সিচুয়েশনটাকে বলে, এই পুরো প্রসেসটাকে বলে মিউটার রোটেশন। অর্থাৎ অপটিক্যাল রোটেশন একটা কিছু দিয়ে শুরু হয়েছিল, তারপরে চেঞ্জ হতে 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 7-8 আওয়ার্স পরে একটা ভ্যালুতে গিয়ে ফিক্স হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ মিউটার রোটেশন। তার মানে মিউটার রোটেশন হলো কেন? সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে বলেই না হলো, এটাই সাইক্লিক স্ট্রাকচারের এভিডেন্স। এবং সাইক্লিক স্ট্রাকচারে কোনো ফ্রি সিএইচও গ্রুপ নেই। কোথায় আছে সিএইচও গ্রুপ? লিনিয়ারটাতে ছিল সিএইচও গ্রুপ, সাইক্লিক স্ট্রাকচারে কোনো সিএইচও গ্রুপ ফ্রি অবস্থায় নেই, তাই সিএইচও গ্রুপেরও টেস্ট আর পাওয়া গেল না। এখান থেকে প্রুফ হলো গ্লুকোজ তার মানে সাইক্লিক স্ট্রাকচারে এক্সিস্ট করে, যেটা কিনা হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা থ্রু দিয়ে আমরা দেখেছি। এরা পাইরানো স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার, পাইরানো স্ট্রাকচার। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে স্যার হেক্সাগোনাল স্ট্রাকচারই কেন? কারণ গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়েজ আছে, এই এতগুলো ওয়েজ থেকেও তো বন্ডটা তৈরি হতে পারতো 1 নাম্বার সিএইচ এর সঙ্গে, তাই না? 1 নাম্বার যে কার্বন তার সঙ্গে এই 5 নাম্বার কার্বনের ওয়েজটাই কেন বন্ড বানাতে গেল? 1 নাম্বার যে সিএইচও অ্যালডিহাইড কার্বন, 1 নাম্বার সিএইচও অ্যালডিহাইড কার্বনের সঙ্গে কেন 5 নাম্বার কার্বনের ওয়েজটাই বন্ড বানাতে গেল? আরো তো ওয়েজ আছে, তারা কেন বন্ড বানালো না? তো অন্যান্য ওয়েজগুলো যদি বন্ড বানায় তাতে কি সমস্যা হতো সেটা দেখে নেওয়া যাক। যদি 2 নাম্বার ওয়েজ বন্ড বানাতো, ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো অন্যান্য ওয়েজ বন্ড বানালে কি হতে পারতো। যদি 2 নাম্বার ওয়েজ বন্ড বানাতো তাহলে এইরকম একটা বন্ড তৈরি হতো, যেটা কিনা একটা ট্রায়াঙ্গেল টাইপের সাইক্লিক স্ট্রাকচার তৈরি করতো, যেটা কিনা হাইলি স্ট্রেন হতো, জিওমেট্রিক্যাল স্ট্রেন অনেক বেশি হয়ে যেত। একটা ট্রায়াঙ্গেল স্ট্রাকচার অতটা স্টেবল নয়। যদি 4 নাম্বার মানে 3 নাম্বার ওয়েজটা বন্ড বানাতো তাহলে একটা 4 মেম্বার রিং তৈরি হতো, 1 2 3 4 4 মেম্বার রিং তৈরি হতো, এবং এই 4 মেম্বার রিং এগেন অতটাও জিওমেট্রিক্যালি স্টেবল নয়। যদি এইখান থেকে যদি রিং এখান থেকে যদি তৈরি হতো, দেখতেই পাচ্ছ এইটা তাহলে তৈরি হয়ে যেত, এই জায়গাটা রিং হিসেবে তৈরি হয়ে যেত, 4 মেম্বার্ড, অর্থাৎ 4টে অ্যাটম নিয়ে একটা রিং তৈরি হতো। তো এই সেকেন্ড ওয়েজ থেকে যদি বন্ডিং তৈরি হতো তাহলে এই 3টে অ্যাটম নিয়ে রিং তৈরি হতো। যদি 4 নম্বরে থার্ড ওয়েজ থেকে বন্ডিং তৈরি হতো তাহলে এই 4টে অ্যাটম নিয়ে রিং তৈরি হতো। এগুলো স্টেবল রিং হতো না, জিওমেট্রিক্যালি আনস্টেবল রিং হতো। তাই 6টা এখান থেকে যদি রিং তৈরি হয় তাহলে দেখবে এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 6 জন মিলে রিংটা তৈরি করেছে, দ্যাট ইজ একটা স্টেবল হেক্সাগোনাল রিং তৈরি হয়েছে। তাই ফিফথ কার্বনের যে অক্সিজেন, ফিফথ কার্বনের যে ওইচ, ওইখান থেকে অ্যাটাকটা হয় এবং ওইখান থেকে রিংটা তৈরি হয়, তার কারণ তাতে একটা স্টেবল হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি হতে পারবে। অন্যগুলোতে জিওমেট্রিক্যাল স্ট্রেন তৈরি হয়ে যাবে। রিং এর সাইজ ছোট হলে জিওমেট্রিক্যাল
যদি এই ওয়েজটা ইউজ হয়, এই ওয়েজটা ইউজ হয় বা এই ওয়েজটা ইউজ হয়, তাতে যে রিং গুলো তৈরি হবে সেই রিং স্ট্রাকচারটা অতটাও জিওমেট্রিক্যালি স্টেবল হতে পারবে না। যেহেতু জিওমেট্রিক্যালি অতটাও স্টেবল হতে পারবে না, সেই কারণে 6টা মানে হেক্সাগোনাল স্ট্রাকচার জিওমেট্রিক্যালি সবথেকে স্টেবল হয়। হেক্সাগোনাল স্ট্রাকচার যেহেতু জিওমেট্রিক্যালি সবথেকে স্টেবল হয়, তাই হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করার জন্য এই 5 নাম্বার কার্বনের অক্সিজেনটা থেকেই অ্যাটাকটা হয়েছে এবং হেক্সাগোনাল পাইরানোস ফর্ম তৈরি হয়েছে, যেটা কিনা স্টেবল স্ট্রাকচার। তাহলে একটা নোট দিয়ে লিখে রাখতে পারো এখানে যে ওয়াই হেক্সাগোনাল, ওয়াই পাইরানো স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার। তার রিজনটাও লিখে রাখো যে হেক্সাগনটা হচ্ছে স্টেবল জিওমেট্রি প্রোভাইড করে, স্টেবল জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। হেক্সাগোনাল স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার হচ্ছে একটা স্টেবল জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, সেই কারণে হেক্সাগোনাল স্ট্রাকচারটা তৈরি হওয়া প্রেফার হয় এবং সেই কারণে যে কারণে বেনজিনের স্ট্রাকচার হেক্সাগোনাল, অ্যারোমেটিক কম্পাউন্ড, হাইলি স্টেবল। তো হেক্সাগোনাল স্ট্রাকচার হচ্ছে একটা স্টেবল জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, সেটা তৈরি করার জন্য এই পার্টিকুলার ওয়েজ থেকে অ্যাটাক হলে তবেই হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি হবে, পাইরানাস ফর্ম তৈরি হবে। সেই কারণে এইভাবেই অ্যাকশনটা হয়। অন্যান্য অপশনস গুলো ছিল কিন্তু তাতে অতটা স্টেবল জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি হতে পারছিল না। ওকে, বেশ, তাহলে আমরা গ্লুকোজের মিউটার রোটেশনটাও বুঝে গেলাম। চলে আসছি এবার ফ্রুক্টোজে। ফ্রুক্টোজেরও দেখে নাও প্রিপারেশন কেমন। কেন সুগার, যেটাকে আমরা আখের রস বলি, তার যদি হাইড্রোলাইসিস করা হয় অ্যাসিডের প্রেজেন্সে, ডাইলিউট অ্যাসিডের প্রেজেন্সে কেন সুগারের হাইড্রোলাইসিস করলে আমরা পেয়ে থাকি হচ্ছে ফ্রুক্টোজ। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। এটা হচ্ছে এটা কিটো হেক্সোজ, কিটো গ্রুপ আছে, দেখতেই পাওয়া যাচ্ছে কিটো গ্রুপ আছে। এটা এখানে অ্যালডিহাইড গ্রুপ নেই, কিটো গ্রুপ আছে এবং কিটো গ্রুপ থাকার জন্য 6টা কার্বনের চেন, সো এটা একটা কিটো হেক্সোজ। তো এটা কেমন করে মনে রাখবো? এখানেও মনে রাখার উপায় হচ্ছে প্রথমে থাকবে CH2OH, তারপরে 6টা কার্বন, মানে ওটাকে নিয়ে 5টা কার্বন, 1 2 3 4 5 6, লাস্টেরটাও CH2OH। তাহলে ড্রয়িংটা কেমন করে মনে রাখছি? এখানে উপরেরটাও CH2OH, গ্লুকোজের মতন কিন্তু উপরেরটা CHও নয়, তো উপরেরটাও CH2OH, নিচেরটাও CH2OH। ক্লিয়ার? 2 নাম্বার কার্বনে থাকবে C ডাবল বন্ড, যেটা কিনা কিটো গ্রুপ, যেটা হচ্ছে তোমার কিটো গ্রুপ মানে কিটো হেক্সোজ যেহেতু। এবারে বাকি 1 2 2 মনে রাখতে হবে এখানে। 1 2 2, 1 মানে কি লেফটে OH, 2 মানে কি রাইটে OH, 2 মানে কি রাইটে OH, 1 2 2। গ্লুকোজ ছিল 2 1 2 2, এটা 1 2 2। তো 1 মানে হচ্ছে লেফটে OH, 2 মানে হচ্ছে রাইটে OH, রাইটে OH, বাকি H বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল আমাদের লিনিয়ার স্ট্রাকচার। কোন ফর্মুলা? ফিশার প্রজেকশন ফর্মুলা। দেখতেই পাচ্ছি এরকম ভাবে যখন লিনিয়ার ভাবে ড্র করছি এটাকে বলছি ফিশার প্রজেকশন ফর্মুলা। ফিশার প্রজেকশন ফর্মুলাতে এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার, যেটা একটা কিটো হেক্সোজ দেখতে পাচ্ছি কারণ কিটো গ্রুপ আছে এবং 6টা কার্বনের চেন আছে। তো এটা একটা কিটো হেক্সোজ। ফিশার প্রজেকশন ফর্মুলাতে কেমন করে মনে রাখতে হবে, ড্রয়িংটা কেমন করে থাকছে সবটাই দেখলাম। এটা ডি ফ্রুক্টোজ। কেন ডি ফ্রুক্টোজ? সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে আছে। সেকেন্ড লাস্ট কার্বনে যদি OH ডান দিকে থাকে আমরা ডি আইসোমার বলে থাকি, গ্লুকোজের ক্ষেত্রেও তাই বলেছিলাম, এখানেও তাই বলছি। সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে আছে, সো এটা একটা ডি ফ্রুক্টোজ। ক্লিয়ার ফ্রুক্টোজের স্ট্রাকচার? এবারে তাহলে বলো ফ্রুক্টোজও কি তাহলে এই পাইরানোস ফর্মে যেতে পারে? ডেফিনেটলি পারে। ফ্রুক্টোজের তাহলে কোন অক্সিজেনটা যাবে? আমরা বলেছি হেক্সাগোনাল রিং হচ্ছে স্টেবল। হেক্সাগোনাল রিং মানে 6টা অ্যাটম নিয়ে রিংটা তৈরি হতে হবে, আর অ্যাটাকটা হবে হচ্ছে C ডাবল বন্ড ওতে, তাই তো? এখানে কিন্তু 1 নাম্বার কার্বনে অ্যাটাক হবে না, C ডাবল বন্ড ও যেখানে আছে অ্যাটাকটা সেখানেই হয়। ওখানেও অ্যালডিহাইড C ডাবল বন্ড ও ছিল, তাই 1 নাম্বার কার্বনে অ্যাটাক হয়েছিল ফর গ্লুকোজ। গ্লুকোজের 1 নাম্বার কার্বনে অ্যাটাক কেন এসেছিল? কারণ গ্লুকোজের 1 নাম্বার কার্বনটাতেই C ডাবল বন্ড ছিল অ্যালডিহাইড গ্রুপ ফর্মে। আর কিটোনের জন্য, ফ্রুক্টোজের জন্য 2 নাম্বার কার্বনে C ডাবল বন্ড ওটা আছে এবং সেটা অ্যালডিহাইড ফর্মে নেই, কিটো ফর্মে আছে। তাই গ্লুকোজের 1 নাম্বার কার্বনে C ডাবল বন্ড গ্রুপ ছিল, যেখানে কিনা 5 নাম্বার কার্বনের OH-টা গিয়ে অ্যাটাক করেছিল, যে 6 মেম্বার্ড পাইরানো স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার তৈরি করে স্টেবিলিটি পেয়েছিল। 6 মেম্বার্ড রিং হেক্সাগোনাল স্ট্রাকচার, স্টেবল স্ট্রাকচার তৈরি হয় পাইরানোস ফর্মে। ক্লিয়ার? তাই 1 নাম্বার কার্বনে ওখানে অ্যাটাক হয়েছিল গ্লুকোজের ক্ষেত্রে, তার কারণ 1 নাম্বার কার্বনে C ডাবল বন্ড ওটা ছিল অ্যালডিহাইড ফর্মে। এখানে 2 নাম্বার কার্বনে অ্যাটাক হবে কারণ 2 নাম্বার কার্বনে C ডাবল বন্ড ও আছে কিটো ফর্মে। তাহলে 2 নাম্বার কার্বনে যদি অ্যাটাক হয় এবং 6 মেম্বার্ড রিং হতে হয়, হেক্সাগোনাল রিং হতে হয়, পাইরানোজ ওয়েতে রিং তৈরি করতে হয় কারণ ওটা স্টেবল। তাহলে কোন অক্সিজেনটা থেকে অ্যাটাক হবে আমরা কাউন্ট করে দেখে নেওয়া যাক। সো এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে অ্যাটাক হবে, 2 3 4 5 6। তারপরে এই অক্সিজেন থেকে যদি অ্যাটাক হয়
তাহলে গিয়ে আমরা বলতে পারি 6 মেম্বার রিং তৈরি হবে। 2 3 4 5 6 অক্সিজেন 2, 2 3 4 5 6 অক্সিজেন 2, তাহলে এই 6টা অ্যাটম মিলে একটা হেক্সাগোনাল রিং তৈরি করতে পারছে। 2 3 4 5 6 অক্সিজেন 2, 6 জন মিলে একটা হেক্সাগোনাল রিং তাহলে তৈরি করতে পারছে। পাইরানোস ফর্ম তৈরি হচ্ছে ফ্রুক্টোজের জন্য। এবং এখানেও যখন পাইরানোস ফর্ম তৈরি হবে তখন সি ডাবল বন্ড ওটা কি হয়ে যায়, সি সিঙ্গেল বন্ড ওইচ হয়ে যায়, আগেই পড়েছি। সি ডাবল বন্ড ও হয়ে যায় সি সিঙ্গেল বন্ড ওইচ, সি সিঙ্গেল বন্ড ওইচ ডান দিকে তৈরি হলে আলফা ফর্ম, বাঁ দিকে তৈরি হলে বিটা ফর্ম। অ্যাজ ইউজুয়াল গ্লুকোজের মতনই স্ট্রাকচার গুলো দেখে নিই তাহলে চলো একবার চট করে। এই যে সেটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফ্রুক্টোজের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এই 6 নাম্বার কার্বনের ওইচ থেকে অ্যাটাক এসছে 2 নাম্বার সি ডাবল বন্ড ওতে, তাতে 2 নাম্বার সি ডাবল বন্ড ওটা সি সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেছে। সি সিঙ্গেল বন্ড ওইচ যদি লেফটে তৈরি হয় আমরা বলবো বিটা ফ্রুক্টোজ। সি সিঙ্গেল বন্ড ওইচ যেটা কিনা সি ডাবল বন্ড ও ছিল সেটা সি সিঙ্গেল বন্ড ওইচ হচ্ছে। রাইটে তৈরি হলে আমরা বলবো আলফা ফ্রুক্টোজ। এটা ডি ফ্রুক্টোজ ছিল কারণ সেকেন্ড লাস্ট কার্বনে ওইচ ডান দিকে ছিল, সেকেন্ড লাস্ট কার্বনে ওইচ ডান দিকে থাকলে ডি ফ্রুক্টোজ, তাহলে ওটা বিটা ডি ফ্রুক্টোজ, এটা আলফা ডি ফ্রুক্টোজ। এগুলো ফিশার প্রজেকশন ফর্মুলা, বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি ফ্রুক্টোজ ফিশার প্রজেকশন ফর্মুলা। ফিশারটাকে যদি আমরা হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে পাইরানোজ স্ট্রাকচারে হেক্সাগোনাল স্ট্রাকচারে নিয়ে যাই, এগুলো হচ্ছে তাদের হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা। সেম রুল থাকছে, যেটা ডান দিকে আছে তাকে নিচে লেখা হয়, যেটা বাঁ দিকে আছে যে গ্রুপটা তাকে উপরে লেখা হয়। ফিশার প্রজেকশনে যে ডান দিকে আছে তাকে নিচে লেখা হয়, ফিশার প্রজেকশনে যে বাঁ দিকে আছে তাকে উপরে লেখা হয়। এইভাবে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলার পাইরানোজ স্ট্রাকচারটা ড্র করা হয়েছে। এটা বিটা ফিশার প্রজেকশন ফর্মুলাতে বিটা ডি ফ্রুক্টোজ, এটা হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে পাইরানোজ স্ট্রাকচারে বিটা ডি ফ্রুক্টোজ, এটা ফিশার প্রজেকশন ফর্মুলাতে আলফা ডি ফ্রুক্টোজ, এটা হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে পাইরানোজ স্ট্রাকচারে আলফা ডি ফ্রুক্টোজ। সেম ওইতে রিঅ্যাকশন হয়েছে 6 মেম্বার রিং তৈরি করার জন্য। যেহেতু এখানে 2 নাম্বার কার্বনে অ্যাটাক এসছে তাই অ্যাটাকটা 6 নাম্বার কার্বনের ওইচ থেকে এসছে। গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে অ্যাটাক আসছিল তাই 5 নাম্বার কার্বনের ওইচ থেকে অ্যাটাক যাচ্ছিল, কারণ 6 মেম্বার পাইরানোজ হেক্সাগোনাল ফর্মে স্টেবিলিটি পাওয়া যায় যদি স্ট্রাকচার তৈরি হয়। এই অবধি আমাদের তাহলে ফ্রুক্টোজেরও ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়ে গেল, খুব ভালো কথা। চলে আসছে এবার ডাইস্যাকারাইডে। মোনোস্যাকারাইড শেষ হলো, ফ্রুক্টোজের স্ট্রাকচার গুলো দেখে নিলাম। ডাইস্যাকারাইড মানে কি? ডাইস্যাকারাইড মানে যখন দুটো মোনোস্যাকারাইড, মেবি গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, এই সমস্ত মোনোস্যাকারাইড গুলো কম্বাইন হয়ে গিয়ে যে কম্পাউন্ড তৈরি করে তাকেই বলি ডাইস্যাকারাইড, কারেক্ট? তো সেরকম আমরা দেখতে পাচ্ছি ডাইস্যাকারাইড গুলো থেকে যদি আমরা হাইড্রোলাইসিস করে দিই, ডাইস্যাকারাইডে কি করব? ডাইস্যাকারাইডে আমরা করে দেবো হাইড্রোলাইসিস। এই যে ডাইস্যাকারাইডে আমরা করে দেবো হাইড্রোলাইসিস, ডাইস্যাকারাইডে করে দিচ্ছি হাইড্রোলাইসিস, কারেক্ট? হাইড্রোলাইসিস করে দিচ্ছি ডাইস্যাকারাইড গুলোতে, তাহলে যে মোনোস্যাকারাইড গুলো নিয়ে তৈরি হয় সেগুলো আমরা ফেরত পাই। অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজ জয়েন করে তৈরি হয়েছিল সুক্রোজ, তাই সুক্রোজের যদি আমরা অ্যাসিডের প্রেজেন্সে H+ অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করে দিই তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পেয়ে যাব। মল্টোজ তৈরি হয়েছিল গ্লুকোজ আর গ্লুকোজ কম্বাইন করে, তাই মল্টোজের যদি আমরা H+ এর প্রেজেন্সে অ্যাসিডের প্রেজেন্সে আমরা হাইড্রোলাইসিস করে দিই তাহলে আমরা গ্লুকোজ মলিকিউল পেয়ে যাব দুটো। আর ল্যাকটোজ তৈরি হয়েছিল গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এরা কম্বাইন করেছিল, তাই ল্যাকটোজের যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজকে আমরা ফেরত পেয়ে যাব। ক্লিয়ার? ডাইস্যাকারাইড গুলোকে হাইড্রোলাইসিস করলে তাহলে আমরা মোনোস্যাকারাইড গুলো পাই, মোনোস্যাকারাইড গুলো জয়েন করলেই ডাইস্যাকারাইড তৈরি হয়, মোনোস্যাকারাইড জয়েন করলেই ডাইস্যাকারাইড তৈরি হয়। এখন মোনোস্যাকারাইড গুলো কেমন করে জয়েন করে? যে বন্ডের থ্রু দিয়ে জয়েন করে তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। যেরকম দেখতে পাচ্ছি এখানে এটা একটা আলফা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, আলফা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার। এটা একটা বিটা ডি ফ্রুক্টোজের ফিউরানো স্ট্রাকচার, একটু ডিফারেন্ট স্ট্রাকচার দেখতেই পাচ্ছ। এটা 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং হলে ফিউরানো স্ট্রাকচার বলে, 6 মেম্বার রিং হলে পাইরানো স্ট্রাকচার বলে। কখনো কখনো 5 মেম্বার রিংও তৈরি হয়, যদি আমরা বলেছি যে 6 মেম্বার রিংটাই সব থেকে বেশি স্টেবল, ওখানে জিওমেট্রিক্যাল স্ট্রেন কম থাকে, বাট স্টিল 5 মেম্বার রিংও খুব একটা আনস্টেবল নয়, তাই কখনো কখনো 5 মেম্বার রিংও তৈরি হয়ে যায়, যেরকম তাকে আমরা বলি ফিউরানো স্ট্রাকচার। যেরকম দেখতে পাচ্ছি এখানে বিটা ডি ফ্রুক্টোজের 5 মেম্বার ফিউরানো স্ট্রাকচার তৈরি হয়েছে, বিটা ডি ফ্রুক্টোজ তার এটা ফিউরানো স্ট্রাকচার। তাহলে বিটা ডি ফ্রুক্টোজের ফিউরানো স্ট্রাকচার আর আলফা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার, এরা যখন এই ফ্রুক্টোজ আর এই গ্লুকোজ যখন কম্বাইন করে তখনই তৈরি হয় সুক্রোজ। এই কম্বিনেশনটা হয় যে বন্ডের থ্রু দিয়ে, সেই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। অর্থাৎ এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের থ্রু দিয়েই
এই মোনোস্যাকারাইড গুলো জয়েন করে করে পুরো পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট পলিমারটা তৈরি করে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জয়েন করেছে, যে বন্ডের থ্রু দিয়ে তাকেই বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লুকোজ গ্লুকোজ জয়েন করলো, গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করতো। গ্লুকোজ গ্যালাক্টোজ জয়েন করলো, গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করতো। দুটো মোনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে ডাইস্যাকারাইড করে। ডাইস্যাকারাইড গুলো আবার গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করতে করতে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন এসব বড় বড় তোমার পলিমার গুলো তৈরি করে, কার্বোহাইড্রেট গুলো তৈরি করে, সেলুলোজ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, যেখানে দেখতে পাচ্ছি বিটা ডি গ্লুকোজ সঙ্গে আলফা ডি গ্লুকোজ এবং তার সঙ্গে বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এরা গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যে এই পুরো ডাইমারটা তৈরি করলো, ডাইস্যাকারাইডটা তৈরি করলো, সেই ডাইমার বা ডাইস্যাকারাইডকে বলা হচ্ছে সুক্রোজ। ক্লিয়ার? একই রকম ভাবে দেখতেই পাচ্ছি মল্টোজ তৈরি হয়েছে, দুটো গ্লুকোজ জয়েন করেছে, এটাও গ্লুকোজের পাইরানোস ফর্ম, ওটাও গ্লুকোজের পাইরানোস ফর্ম। দুটো গ্লুকোজ মলিকুল গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে তৈরি করেছে মল্টোজ। এই মলিকুলটা মল্টোজ, জাস্ট ইনফরমেশনটা রেখে দাও। এবং এট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ, তাদের পাইরানোস স্ট্রাকচার গুলো গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করেছে এবং গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে তৈরি করেছে ল্যাকটোজ। ক্লিয়ার হয়ে গেছে আশা করছি সমস্ত কটা ডাইস্যাকারাইড। এবারে চলে আসছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডে আমাদের মিনিমাম কয়েকটা ইনফরমেশন জেনে রাখতে হবে, সেই ইনফরমেশন গুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। নাম্বার 1 হচ্ছে স্টার্চ। জানতে হবে কি কি দিয়ে তৈরি হয়। অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই দুজন পলিস্যাকারাইড। অ্যামাইলোজ ইটসেলফ একটা পলিস্যাকারাইড, অ্যামাইলোপেকটিন একটা পলিস্যাকারাইড। এই দুটো পলিস্যাকারাইড নিজেরা যদি জয়েন করে তাহলে তৈরি হবে হচ্ছে স্টার্চ। অ্যামাইলোজ থাকে হচ্ছে 15 to 20% স্টার্চের মধ্যে এবং এটা ওয়াটার সলিবল। এবং অ্যামাইলোজ তৈরি হয় রাফলি 200 থেকে 1000 মতন গ্লুকোজ মলিকুল কম্বাইন করে করে অ্যামাইলোজ তৈরি হয়। মোটামুটি 200 থেকে 1000 মতন গ্লুকোজ মলিকুল কম্বাইন করলে অ্যামাইলোজ তৈরি হয়। অ্যামাইলোপেকটিন এটা থাকে স্টার্চের মেজরিটি পার্ট, 85 to 90% থাকে এবং এটা ওয়াটার ইনসলুবল পার্ট। এবং এখানে মোটামুটি প্রায় 2000 মতন গ্লুকোজ মলিকুল কম্বাইন করলে অ্যামাইলোপেকটিন তৈরি হয়। ওকে, তাহলে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুটো মিলে তৈরি করছে পুরো স্টার্চ, এই পলিস্যাকারাইডটা। ঠিক একই রকম ভাবে সেলুলোজ, সেটার ব্যাপারেও জানতে হবে। এই দুই একটা ইনফরমেশন দেখে নেবে। সেলুলোজ এটাও একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, এটাও একটা পলিস্যাকারাইড। বিটা ডি গ্লুকোজ গুলোর লিনিয়ার স্ট্রাকচার হতে হতে সেলুলোজ তৈরি হয়। বিটা ডি গ্লুকোজ তাদের লিনিয়ার স্ট্রাকচার জুড়ে সেলুলোজ মলিকুল তৈরি হয়। তাহলে এটাকে বলা যেতে পারে পলিমার অফ বা পলিস্যাকারাইড অফ বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের অনেক মলিকুল, মোটামুটি 1000-2000 করে মলিকুল, 1000-2000 করে গ্লুকোজ মলিকুল যদি বিটা ডি গ্লুকোজ মলিকুল হয়, পরপর জয়েন করে যায়, দিয়ে পলিস্যাকারাইড পলিমার তৈরি করে। ওই পলিমার চেনটাকেই বলা হচ্ছে সেলুলোজ। তাহলে এই কম্পোজিশন গুলো জাস্ট একটু দেখে নিও, বইতেও দেওয়া আছে, এখানে আমি বলে দিলাম। জাস্ট কম্পোজিশন করে, বিশেষ করে স্টার্চের অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুটো পার্ট আছে এবং তার মধ্যে একটা ওয়াটার সলিবল, একটা ওয়াটার ইনসলুবল। ওয়াটার সলিবল পার্টটাতে কতগুলো গ্লুকোজ থাকে এবং ওয়াটার ইনসলুবল পার্টটা কতগুলো গ্লুকোজ মলিকুল দিয়ে তৈরি হয়। জাস্ট এই ইনফরমেশন গুলো খেয়াল রেখো। একই রকম ভাবে সেলুলোজ, এটাও কোন ধরনের গ্লুকোজ কম্বাইন করে তৈরি হচ্ছে, লিনিয়ার মানে কোন ধরনের গ্লুকোজ মলিকুল লিনিয়ারলি কম্বাইন করে করে এই পলিমার গুলো তৈরি হচ্ছে, এই কম্পোজিশনের ইনফরমেশনটুকু খেয়াল রেখো। ওকে, বায়োমলিকুল এখানে পুরোপুরি ভাবে আমাদের শেষ হচ্ছে। অলরেডি প্রথম ভিডিওটা যেটা ছিল ওটাতে ছিল, তাহলে দেখো 3টে ভিডিও হয়েছে আমাদের, 3টে ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটাতে ছিল হচ্ছে আমাদের গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার, মানে একদম শুরুতে ছিল কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন গুলো, কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনস এবং গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার কেমন এবং সেই রিলেটেড লিনিয়ার স্ট্রাকচারের রিঅ্যাকশনস গুলো কেমন। সেকেন্ড যে ভিডিওটা এখন এলো সেটাতে হলো হচ্ছে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার কেন এবং কেন তার কথা বলা হলো এবং সাইক্লিক স্ট্রাকচারটা কেমন এবং গ্লুকোজ ছাড়া ফ্রুক্টোজেরও সাইক্লিক স্ট্রাকচার কেমন, সেগুলো ড্রয়িং কেমন করা হয়, সাইক্লিক স্ট্রাকচারের কথা মাথাতেই বা এলো কেন। এবং 3 নম্বর যে ভিডিওটা যেটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড
এবং অ্যামাইনো অ্যাসিডে বেশ কিছু ফিচার্স, প্রোটিনের স্ট্রাকচার, এনজাইমের ফাংশনস এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এবং সেখানে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, পুরো কেমন করে পলিনিউক্লিওটাইড এবং সেখানে কেমন করে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কম্বাইন হয়ে পুরো ডিএনএ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের থার্ড ভিডিওর পার্ট। বায়োমলিকুলস, এই 3টে ভিডিওর মধ্যে এর বাইরে আর কিছু আসা পসিবল নয়। ভালো করে পড়ো, তোমাদের যে অফলাইন ব্যাচে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। ওকে, চলো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।